ডিজিটাল পয়েন্ট চ্যানেলের লকডাউন অনলাইন ক্লাসে আজ যুক্ত হয়েছেন হরিপাল জামাইবাটি হাই স্কুলের জীবনবিজ্ঞান বিষয়ের শিক্ষক মহাশয়। চ্যানেলের পক্ষ থেকে ওনাকে স্বাগত ও কৃতজ্ঞতা জানাই। আজকের আলোচ্য বিষয় জীবনবিজ্ঞান, অধ্যায় স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়। শুরু হচ্ছে আজকের ক্লাস। স্নায়ুতন্ত্র জ্ঞানেন্দ্রিয় পড়াবো। এখন লকডাউন পিরিয়ড চলছে, অনেকেরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত সেন্টার হয়েছে সেখানেও এই চ্যাপ্টারটা পড়া হয়নি, আমার স্কুলেও হয়নি পড়া। তা আজকে স্নায়ুতন্ত্র জ্ঞানেন্দ্রিয়ের ওপরে আমি কিছুটা পার্ট আমি তোমাদের পড়াচ্ছি। তোমরা এই লকডাউন পিরিয়ডে এইগুলো শুনবে, শুনে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমরা জানি প্রথমে 5 এবং 6-এ পড়েছি যে জীব ও জড় পদার্থ, দুটো পদার্থ আছে, একটাকে জীব বলা হয়, একটাকে জড় বলা হয়। তাহলে জীবের সাধারণত বৈশিষ্ট্য আমরা জানি, জীব উত্তেজনায় সাড়া দিতে পারে। জীব সাধারণত কি করে? উত্তেজনায় সাড়া দেয়। জীব উত্তেজনায় সাড়া দেয়। জীব উত্তেজনায় সাড়া দেয়, কিন্তু জড় উত্তেজনায় সাড়া দিতে পারে না। যার ফলে এই যে উত্তেজনায় সাড়া দেয়া, এইটা নিয়ে আজকে আমাদের বিষয়, যে উত্তেজনায় জীব পারছে কিন্তু জড় পদার্থ পারছে না কেন। তাহলে এই উত্তেজনায় সাড়া দেওয়ার জন্য আমাদের যে স্নায়ুতন্ত্র যে কাজ করে, সেই স্নায়ুতন্ত্রটা নিয়ে বিশদ একটু আমি আলোচনা করছি। এবং প্রতিটি জীব এই উত্তেজনায় সাড়া দেয়, যেটা বলছে ছোট থেকে আরম্ভ করে এককোষী প্রাণী থেকে আরম্ভ করে বহুকোষী প্রাণী থেকে আরম্ভ করে উদ্ভিদ থেকে আরম্ভ করে সবাই উত্তেজনায় সাড়া দেয়। তাহলে সেই উত্তেজনায় যেটা সাড়া দেয়, সেই স্নায়ুতন্ত্র, বিশেষ করে প্রাণীদের স্নায়ুতন্ত্র আছে কিন্তু উদ্ভিদদের স্নায়ুতন্ত্র নেই। তোমরা হয়তো বলতে পারো যে স্যার উদ্ভিদদের তো স্নায়ুতন্ত্র নেই। হ্যাঁ, অবশ্যই তাই, যে উদ্ভিদদের স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদরা যেটা শাখা প্রশাখা থেকে আরম্ভ করে মেলে ধরে, সূর্যের আলোর দিকে গমন করে, সেই সমস্তগুলোকে বলা হচ্ছে চলন। যেমন লজ্জাবতী লতা গাছ স্পর্শ করলে মুড়ে যায়, সেগুলোকে চলন। উদ্ভিদের ওই এক প্রকার, ওটাকে চলন বলা হয়। উদ্ভিদের কিন্তু স্নায়ুতন্ত্র নেই। তাহলে উদ্ভিদের, আমরা জানি উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই, কিন্তু প্রাণীদের স্নায়ুতন্ত্র আছে। তাহলে উদ্ভিদরা যে সাড়া দেয়, সেই সাড়া দেওয়ার পদ্ধতিটাকে আমরা চলন বলি, উদ্ভিদের চলন বলি। ঠিক আছে? তাহলে এইবার, তাহলে এই যে জীব যে উত্তেজনায় সাড়া দেয় কি পদ্ধতিতে, স্নায়ুতন্ত্র বিশেষ করে আমরা কাকে বলবো? স্নায়ুতন্ত্র বলছে আমাদের জ্ঞানেন্দ্রিয় কটা? জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে আমাদের জ্ঞানেন্দ্রিয় মোট কটা? জ্ঞানেন্দ্রিয় হচ্ছে মোট 5টা। জ্ঞানেন্দ্রিয় 5টা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের প্রত্যেকটা মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করি। আমরা জ্ঞান অর্জন করি প্রত্যেকটা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে, ওই জন্য জ্ঞান ইন্দ্রিয় বলা হয়। এবং এই জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের মধ্যে গ্রাহক কোষ আছে। এদের মধ্যে কি আছে? গ্রাহক কোষ বা রিসেপ্টর বলা হয়, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিসেপ্টর বলা হয়। অর্থাৎ গ্রাহক কোষ বা রিসেপ্টর বলা হয়। এখান থেকে বিভিন্ন আমাদের উদ্দীপনা, আবেগ, এই সমস্ত আমাদের গ্রাহক কোষের মধ্যে প্রবেশ করে এবং গ্রাহক কোষ থেকে স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিটাকে আমরা বলছি স্নায়ুতন্ত্র। অর্থাৎ বলছে স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? স্নায়ুতন্ত্র হচ্ছে বাইরের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা আমরা গ্রহণ করি। উদ্দীপনা গ্রহণের পর আমাদের শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করি, এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রাখি। এটাকেই আমরা বলছি স্নায়ুতন্ত্র। এবং প্রতিক্রিয়া সৃষ্টি করি, অঙ্গ আর তন্ত্রের মধ্যে আমরা সমন্বয় সাধন করি। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে টোটাল স্নায়ুতন্ত্র। অর্থাৎ কোটি কোটি নিউরন, স্নায়ুতন্ত্রের যে একক, আমরা জানি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। তাহলে এই নিউরন হচ্ছে সমস্ত কিছু স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। তাহলে গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে নিউরন,
এই নিউরন, কোটি কোটি নিউরন আমাদের শরীরের মধ্যে আছে, কোটি কোটি নিউরন আছে। তাহলে সেই নিউরনের মাধ্যমে অনেকগুলো নিউরন নিয়ে আবার স্নায়ু তৈরি হয়, অনেকগুলো নিউরন নিয়ে আবার স্নায়ু তৈরি হয়। সেই স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অংশে মস্তিষ্কের মধ্যে খবর যায়, এবং সেই মস্তিষ্ক আবার আমাদের শরীরের যে কারক আছে, যে অংশটা কাজ করবে, সেই অংশটাকে বলে তুমি এবার কাজটা করো, প্রতিক্রিয়া সৃষ্টি করো। আমরা সেই পরিবর্তনশীল পরিবেশে আমরা প্রতিক্রিয়া সৃষ্টি করি, অর্থাৎ আমরা উদ্দীপনা গ্রহণ করি, আর উদ্দীপনাজাত আবেগ আমাদের শরীরের ভিতর তৈরি হয়, তৈরি হয়ে আমরা আবার পরিবেশের সঙ্গে সেটা ভারসাম্য বজায় রাখি। এটাকেই বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। এবং এর মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিউরন। এই নিউরন ছাড়া স্নায়ুতন্ত্র সম্ভব নয়। ওই জন্য নিউরনকে বলা হচ্ছে গঠনগত এবং কার্যগত একক। স্নায়ুতন্ত্রের যে একক, স্নায়ুতন্ত্রের এককের নাম নিউরন। গঠনগত ও কার্যগত একক, গঠনগত কার্যগত একক নিউরন। তাহলে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে নিউরন। এই নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের মূল বিষয়। এবার স্নায়ুতন্ত্রের কাজ কি? তোমরা বলতে পারবে যে স্নায়ুতন্ত্রে কি কি কাজ করে। স্যার আমাদের যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমরা কি কি করতে পারি, স্নায়ুতন্ত্র কাজটা কি? তাহলে স্নায়ুতন্ত্রের কাজটা দেখো, স্নায়ুতন্ত্রের কাজকে যদি আমরা একটা সার্কেল দিয়ে বিচার করি, তাহলে প্রথম হচ্ছে দেখো, শরীরের যন্ত্র ও তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করা, যন্ত্র তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করা, পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখা, পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখা, পেশি ও গ্রন্থির সংকোচনে সাহায্য করা, প্রতিবর্তক্রিয়া ও মানসিক ক্রিয়া। তাহলে দেখো, মূল স্নায়ুতন্ত্রের কাজ প্রথম হচ্ছে যন্ত্র তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করা। অর্থাৎ বলছে আমাদের যে বিভিন্ন অঙ্গ আছে, সেই অঙ্গগুলো নিয়ে হচ্ছে তন্ত্র গঠিত হয়। কতগুলো অঙ্গ তোমরা প্রথমে পড়েছো, যে প্রথম হচ্ছে কোষ, কতগুলো কোষের সমষ্টিকে আমরা বলছি কলা, কতগুলো কলার সমষ্টিকে বলছি অঙ্গ, অঙ্গর কতগুলো সমষ্টিকে বলা হচ্ছে তন্ত্র, আর সমস্ত তন্ত্র নিয়ে হচ্ছে আমাদের শরীর বা জীবের শরীর গঠিত হয়। তাহলে এই যে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে স্নায়ুতন্ত্র, পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ পরিবেশ সবসময় পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে আমাদেরকে ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদের প্রতিনিয়ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো না। তাহলে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখা, পেশি ও গ্রন্থি সংকোচনে সাহায্য করা, অর্থাৎ আমাদের পেশি যে সংকোচন হয়, প্রসারিত হয়, স্নায়ুতন্ত্র সাহায্য করে। তারপর হচ্ছে আমাদের যে গ্রন্থি আছে, বিভিন্ন গ্রন্থি আছে, সেখান থেকে বিভিন্ন রস ক্ষরণে সাহায্য করে, সেই গ্রন্থিগুলো সংকোচনে সাহায্য করে স্নায়ুতন্ত্র। তারপর হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, মানসিক ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া তোমরা জানো যে রিফ্লেক্স অ্যাকশন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ সুষুম্না কাণ্ড যে কাজটা করতে সাহায্য করে, মস্তিষ্ক ছাড়াই যে কাজটা করে তাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ হঠাৎ কোনো কাজ জরুরি অবস্থায় যদি চলে আসে, তখন আমাদের মস্তিষ্কের প্রয়োজন হয় না, তখন ওই সুষুম্না কাণ্ড কাজটা করে দেয়, তাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আর মানসিক ক্রিয়া মানে আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের বিভিন্ন জ্ঞান, তারপর চেতনা, এই সমস্ত যে বিকাশ, সেই স্নায়ুতন্ত্র করতে সাহায্য করে। তাহলে স্নায়ুতন্ত্র ব্যতীত কিন্তু আমরা অসম্পূর্ণ। স্নায়ুতন্ত্রকে কেন্দ্র করে আছে আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবার প্রথম যেটা আমরা বলছিলাম যে স্বাভাবিকভাবে যে
কিভাবে আমাদের খবরটা আমাদের কি করে যায় শরীরের ভিতরে, প্রথম কি করে খবরটা আসে। প্রথম হচ্ছে গ্রাহক, তোমরা জানো যে প্রথম হচ্ছে উদ্দীপক, উদ্দীপক থেকে গ্রাহক নেবে খবরটা, গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে যাবে। কারক মানে যেখানে যে কাজ করে। তাহলে দেখো প্রথমে তোমরা হয়তো বলবে স্যার উদ্দীপক কি। প্রথম হচ্ছে উদ্দীপক। উদ্দীপক মানে যে বস্তুটা উদ্দীপনা সাহায্য করে। উদ্দীপক হচ্ছে আলো উদ্দীপক হতে পারে, বাতাস উদ্দীপক হতে পারে, জল উদ্দীপক হতে পারে, স্পর্শ উদ্দীপক হতে পারে। তাহলে আলো, বাতাস, জল, স্পর্শ প্লাস চাপ উদ্দীপক হতে পারে। এরা হচ্ছে সব উদ্দীপকের উদাহরণ। উদ্দীপক মানে যে উদ্দীপনা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে উদ্দীপক। তাহলে আলো, বাতাস, জল, স্পর্শ, চাপ এরা সব বিভিন্ন উদ্দীপক। চাপ উদ্দীপক, বাতাস উদ্দীপক, জল উদ্দীপক, স্পর্শ উদ্দীপক, চাপ উদ্দীপক, এরা সব উদ্দীপক। তাহলে এদেরকে আমরা বাহ্যিক উদ্দীপক বলি। এগুলোকে কি বলি আমরা? বাহ্যিক উদ্দীপক। এদেরকে বলা হচ্ছে বাহ্যিক উদ্দীপক, অর্থাৎ বাইরে থেকে এরা উদ্দীপনা সৃষ্টি করে। তাহলে সেই উদ্দীপনা আমাদের গ্রাহক প্রথমে উদ্দীপনা সৃষ্টি করলো কোন একটা স্পর্শ, যেমন আমরা কেঁচোকে স্পর্শ করলাম, আমাদের হাতে কেউ যদি কাঁটা ফুকিয়ে দেয় আমরা উত্তেজিত হই, সরতে আরম্ভ করি। আমাদের যে কোনো জায়গায় একটা পায়ে পিন ফুটে গেল, আমরা তখন উত্তেজিত হয়ে গেলাম, এটাকে বলা হচ্ছে উদ্দীপনা তৈরি হয়ে গেল। পিছন থেকে তোমার কেউ চুল টেনে দিল, তাহলে তোমার উদ্দীপনা সৃষ্টি হলো। এগুলোকে বাহ্যিক উদ্দীপক বলা হয়। তাহলে প্রথম এবার গ্রাহক নেবে সেই উদ্দীপনাটা কিভাবে খবর যাচ্ছে দেখো ভিতরে। এবার গ্রাহক কোষ আছে, সেই গ্রাহক এবার উদ্দীপনাটা নিয়ে নেবে। গ্রাহক উদ্দীপনাটা নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দেবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে, বলছি আসছি পরে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবার কারকে পাঠিয়ে দেবে খবরটা। কারক মানে যে কাজ করে, মানে অর্থাৎ লাস্ট যে কাজটা করবে পেশি, মানে আমাদের হাত। যেমন আমরা একটা রাস্তায় যেতে যেতে সাপ দেখতে পেলাম, তাহলে সাপটা দেখে আমি ভয় পেলাম, এটা হচ্ছে আমার উদ্দীপনার সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গ্রাহক কোষ পাঠিয়ে দেবে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে। তাহলে মস্তিষ্কের মধ্যে আমার খবরটা চলে গেল। মস্তিষ্কের মধ্যে খবরটা যেই গেল, মস্তিষ্ক আমার বলে দিল স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমার হাতকে, তুমি ইট মারো সাপটাকে। তাহলে আমি কারক মানে আমার হাতের পেশি কাজ করছে, যে কাজ করছে লাস্ট মানে পরিবেশের প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সেটাকে আমরা বলছি কারক। আমার মস্তিষ্ক যদি বলে না তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে আমি চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। আর আমার মস্তিষ্ক যদি বলে যে তুমি সাপটাকে ইট মারো, তাহলে আমি ইট মারলাম। এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া, তাই তো? এটা আমাদের মস্তিষ্ক কিন্তু আমাদের খবরটা দেবে, আমরা নিজেরা করতে পারি না। অর্থাৎ আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে খবরটা যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র খবরটা কারক মানে আমার পেশিকে দেবে, গ্রন্থিকে দেবে, যে কাজটা লাস্ট করবে পরিবেশের সঙ্গে তাকে দিয়ে দেবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার মেন যেটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড যেটাকে বলা হচ্ছে। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দুটো জিনিস নিয়ে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তাহলে স্নায়ুতন্ত্র সাধারণত আবার ভাগ আছে, স্নায়ুতন্ত্রের তিনটে ভাগ আছে। স্নায়ুতন্ত্রের তিনটে ভাগ কি কি দেখো, স্নায়ুতন্ত্রের তিনটে ভাগ আছে, এটা তোমাদের জানতে হবে। স্নায়ুতন্ত্র তিন রকমের, স্নায়ুতন্ত্র হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটাকে ছোট কথায় সিএনএস বলা হয়। তারপর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পিএনএস বলা হয়। আর 3 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এএনএস বলা হয়। তাহলে দেখো স্নায়ুতন্ত্রের তিনটে প্রকার আছে, স্নায়ুতন্ত্রের তিনটে ভাগ আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই তিনটে কি এবং এই তিনটের ফুল ফর্ম তোমাদের মুখস্থ করে ফেলতে হবে।
যেমন সিএনএস, সিএনএস এর পুরো কথা কি? সিএনএস, সিএনএস এর পুরো কথা হচ্ছে, সিএনএস এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা বাংলায় লিখতে পারো, অসুবিধা নেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএ হচ্ছে সেন্ট্রাল, এনএ হচ্ছে নার্ভাস, আর এসএ হচ্ছে সিস্টেম। সেন্ট্রাল হচ্ছে সি, নার্ভাস হচ্ছে এন, আর সিস্টেম হচ্ছে এস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে পিএনএস। পারফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে দেখো এটা পি, এটা এন, এটা এস। পারফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয় পারফেরাল নার্ভাস সিস্টেম। আর এএনএস মানে হচ্ছে, এএনএস মানে হচ্ছে অটোমেটিক, অটোমেটিক নার্ভাস সিস্টেম। অটোমেটিক নার্ভাস সিস্টেম। তাহলে দেখো এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পারফেরাল নার্ভাস সিস্টেম, অটোমেটিক নার্ভাস সিস্টেম। তাহলে সিএনএস এর ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিএনএস? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য পিএনএস? পিএনএ হচ্ছে পারফেরাল নার্ভাস সিস্টেম। এগুলো আসে পরীক্ষায়। ফুল ফর্ম অফ দ্য সিএনএস, ফুল ফর্ম অফ দ্য পিএনএস, ফুল ফর্ম অফ দ্য এএনএস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য এএনএস? অটোমেটেড বা অটোমেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এবার এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর হচ্ছে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এরা কি কি নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে নিয়ে গঠিত সেটা এবার দেখাবো, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে কাকে নিয়ে গঠিত? তিনটে নার্ভাস সিস্টেম। তিনটে নার্ভাস সিস্টেমের মধ্যে প্রথম যদি হচ্ছে আমরা হচ্ছে সিএনএস, আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর লিখছি না, সিএনএস লিখছি, যেহেতু সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে দিয়েছি তোমাদের। তাহলে সিএনএস মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা কি কি নিয়ে গঠিত? মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড, তাই তো? স্পাইনাল কর্ড যেটাকে বলা হচ্ছে, মাথা এবং সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত সিএনএস। পিএনএস কি নিয়ে গঠিত? পিএনএস হচ্ছে আমাদের করোটি, করোটি স্নায়ু। করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া। আমাদের মাথা থেকে 12 জোড়া নার্ভ বা স্নায়ু বের হয়, 12 জোড়া স্নায়ু মাথা থেকে, তাকে করোটি স্নায়ু বলা হয়, করোটি। আর হচ্ছে এখানে 31 জোড়া, 31 জোড়া হচ্ছে স্পাইনাল নার্ভ। 31 জোড়া হচ্ছে স্পাইনাল নার্ভ। 31 জোড়া স্পাইনাল নার্ভ মানে কি? সুষুম্না স্নায়ু কটা? 31 জোড়া। তাহলে 12 জোড়া করোটি স্নায়ু আর 31 জোড়া স্পাইনাল নার্ভ নিয়ে হচ্ছে পারফেরাল নার্ভাস সিস্টেম তৈরি হয়েছে। আর 3 নম্বর হচ্ছে এএনএস, অটোমেটেড নার্ভাস সিস্টেম। এরা সাধারণত কি নিয়ে তৈরি হয়েছে? এরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন পেশি আছে, বিভিন্ন পেশি প্লাস গ্রন্থি আছে, বিভিন্ন পেশি বা গ্রন্থি যাকে অনৈচ্ছিক বলা হয়, যাকে অনৈচ্ছিক মানে আমাদের ইচ্ছার বিরুদ্ধে। যেমন আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক আমাদের শরীরের ভিতরে অনেক অর্গান আছে, বিভিন্ন অর্গান আছে, মাসেল আছে, যেগুলোকে বলা হচ্ছে অনৈচ্ছিক, মানে হচ্ছে আমাদের ইনভলেন্টারি মাসেলস বলা হয়। তাহলে পেশি এবং গ্রন্থি আছে যারা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। যেমন হৃৎপিণ্ডের সংকোচন আমরা থামাতে পারি না, হৃৎপিণ্ড জন্ম থেকে আর একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলবে। আমরা আমাদের নিজের হাতটাকে থামাতে পারি, আমাদের মুখের কথাটাকে থামাতে পারি, এখানে ঐচ্ছিক পেশি আছে। তাহলে এখানে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়েই যাচ্ছে। যকৃতের সংকোচন প্রসারণ সেটা অনৈচ্ছিক পেশি এএনএস দ্বারা গঠিত। তাহলে আমাদের ফুসফুসে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তাহলে এখানে এএনএস মানে হচ্ছে স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় মানে হচ্ছে অটোমেটিক যেটাকে বলা হয়। এই অটোমেটিক নার্ভাস সিস্টেম আছে, পেশি এবং অনেক গ্রন্থি আছে যেগুলো আমাদের কিছু করার নেই, অনৈচ্ছিক, তারা নিজের ইচ্ছা মতো তারা নাড়াচাড়া করবে, এদের অনৈচ্ছিক পেশি বলা হয়।
এবার এএনএস এর দুটো ভাগ আছে আবার, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, একটা হচ্ছে সিম্প্যাথেটিক। এটা পরে তোমরা বিস্তৃত জেনে নেবে। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, 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 আর একটা হচ্ছে আচ্ছা এটা পরে আসছি, দাঁড়াও এটা পরে আমি বলছি। পেশি প্লাস গ্রন্থির সিএনএস, পিএনএস এবং এএনএস, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক, এটা পরে আসছি, পরে বলছি তোমাদের। আচ্ছা এইবার যে আমরা মূল যে বিষয়টা বলছি, যে নিউরনের সাধারণত আমাদের স্ট্রাকচার অফ দ্য নিউরন মানে হচ্ছে নিউরনের গঠন। নিউরনের মেন যে গঠন, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্র তৈরি হতে পারে না। তাহলে এইটা আমাদের জানতে হবে মূল বিষয়। একটা নিউরনের গঠন, নিউরনের গঠন সাধারণত আমাদের জানতে হবে, যেহেতু নিউরনকে আমরা গঠনগত এবং কার্যগত একক বলছি। নিউরনকে আমরা স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। তাহলে নিউরনের গঠনকে আমরা সাধারণত প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি। প্রধান, আমরা একটাকে প্রথমে বলছি কোষ দেহ, বা এটাকে নিউরোসাইটন বলে, নিউরোসাইটন, এটাকে বলা হচ্ছে নিউরোসাইটন, কোষ দেহ বা নিউরোসাইটন। আর 2 নম্বর হচ্ছে প্রবর্ধক, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, কোষ দেহ বা নিউরোসাইটন আর হচ্ছে প্রবর্ধক। এবার প্রবর্ধকের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডেনড্রন, আর একটা হচ্ছে অ্যাক্সন। তাহলে দেখো প্রবর্ধক মানে শাখা, একটা ছোট শাখা তাকে বলা হচ্ছে ডেনড্রন, আর একটা হচ্ছে বড় শাখা তাকে বলা হচ্ছে অ্যাক্সন। তাহলে প্রবর্ধকের আবার দুটো ভাগ আছে। তাহলে নিউরনের সাধারণত কটা ভাগ? প্রধান দুটো ভাগ আছে, একটা কোষদেহ বা নিউরোসাইটন, আর একটা প্রবর্ধক মানে হচ্ছে শাখা, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন এবং অ্যাক্সন এটা সম্পর্কে আমরা পরে ছবি এঁকে বর্ণনা করছি, তাহলে সুবিধা হবে। নিউরনের একটা ছবি এঁকে, যেমন এবারে মাধ্যমিকে তোমাদের চোখ পড়ে গেছে, তাহলে আগামী মাধ্যমিকে তোমাদের নিউরনের ছবি পড়বে, এটা অল্টারনেট পদ্ধতিতে আসে। তাহলে নিউরনের স্ট্রাকচারটা বা স্নায়ুতন্ত্রটা ভালো করে পড়তে হবে এবং অনেক ছোট ছোট প্রশ্ন আসে। তাহলে নিউরনের গঠন আমাকে আঁকতে হবে, ছবি এঁকে বোঝাতে হবে। তাহলে নিউরনের যে গঠন, সেই নিউরনের গঠনটা দেখো, নিউরনের একটা ছবি আঁকছি। নিউরনের ছবিটা তোমাদেরও প্র্যাকটিস করতে হবে, এটা খুব ব্যাপার। এর ওপর নাম্বার আছে, তোমাদের এই 21 সালের মাধ্যমিক এটা পড়বে, এটা অল্টারনেটিভ থাকে।
আচ্ছা, এটা হচ্ছে তোমার নিউরনের একটা ছবি। নিউরনের মধ্যে এবার কি কি আছে, কোন কোন কি কি বিষয় আছে দেখো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এটা হচ্ছে কোষদেহ, এটা হচ্ছে কোষদেহ। এই শাখাটাকে বলা হচ্ছে, এই ছোট শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। এই শাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। আচ্ছা, এই লম্বা শাখা, এর কোনো শাখা প্রশাখা নেই, লম্বা একটা অংশ দেখতে পাচ্ছ, একদম একটাই শাখা দীর্ঘ, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন। এটাকে বলা হচ্ছে অ্যাকশন। আচ্ছা, এই যে ডেনড্রন, এই ডেনড্রন থেকে আবার কতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে, এগুলো ডেনড্রাইট বলা হয়, ডেনড্রাইটস। এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস বলা হয়, হয়েছে। আচ্ছা, যেখান থেকে অ্যাকশনটা কোষদেহ থেকে আরম্ভ হয়েছে, এই অংশটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক। এটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক বলা হয়। আচ্ছা, এইবার মাঝখানে এই যে কোষদেহ বা নিউরোসাইটন আছে, নিউরোসাইটনটাকে বলছি, এর মধ্যে মাঝখানে গোলাকার একটা নিউক্লিয়াস আছে, এবং এই কোষদেহটা আসছি পরে আস্তে আস্তে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। কোনটা কাকে কি বলে দেখিয়ে দিই। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা জানো যে কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, তাহলে নিউরনের যে কোষদেহ, এটা তো কোষ একটা, তাহলে কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, সেই কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। এছাড়াও কোষদেহের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু দেখতে পাওয়া যায়, সেগুলো এটাকে যদি আমি পাশে এরকম ভাবে দেখিয়ে দিই, আলাদাভাবে পাশে দেখিয়ে দেয় সুবিধে, এরকম সরু সরু তন্তু সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে নিউরোফাইব্রিল। তাহলে তোমাদের দেখো, এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে নিউরোপ্লাজম কাকে বলা হয়। তাহলে কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজম তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম, কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। আর নিউরোফাইব্রিল কাকে বলা হয়, কোষদেহের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু আছে, সুতোর মতো অংশ আছে, যেগুলো সংকোচন আর প্রসারণ করতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে নিউরোফাইব্রিল। এবার কোষদেহের মধ্যে আর কি কি আছে, কোষদেহের মধ্যে মাঝখানে বললাম যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া আছে, তোমরা মাইটোকন্ড্রিয়ার নাম শুনেছো, যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়া, এবং কিছু গলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এবং কোষদেহের মধ্যে আরো ছোট ছোট নিউক্লিয় প্রোটিন সমৃদ্ধ দানা আছে, তাকে বলা হচ্ছে নিজল দানা। এইখানে কোষদেহের মধ্যে কতগুলো ছোট ছোট দানা আছে, তাদের বলা হচ্ছে নিজল দানা বলা হয়, তাদের বলা হচ্ছে নিজল দানা। এরা কি নিয়ে তৈরি হয়, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, নিজল দানাগুলো তৈরি হয়েছে নিউক্লিয় প্রোটিনের দানা। নিউক্লিয় প্রোটিনের দানাকে বলা হচ্ছে নিজল দানা। নিউক্লিয় প্রোটিনের মধ্যে দানা আছে। তাহলে কোষদেহের মধ্যে আমরা কি কি দেখলাম, তাহলে টোটাল নিউরনের ছবিটা তোমরা পেলে। তাহলে নিউরনের ছবিটা পেয়ে এবার কি কি আমি প্রথম থেকে বলছি। তাহলে দুটো অংশ, প্রথম হচ্ছে কোষদেহ। তাহলে কোষদেহ সম্পর্কে আমরা জানবো প্রথম। তাহলে যদি বলা হয় কোষদেহ কি দিয়ে তৈরি, কোষদেহের বাইরের দিকে আমরা একক পর্দা আছে, লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত, লিপিড ও প্রোটিন দ্বারা নির্মিত। কোষ যেহেতু এটা, কোষের বাইরের দিকে আবরণ আছে, এই যে আবরণ, এই এদের লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত একক পর্দা, লাইপোপ্রোটিন দ্বারা গঠিত কোষ পর্দা। এবং কোষের ভিতরে কি কি আছে, তোমরা 1 2 3 4 করে যদি লেখো, 1 নম্বর হচ্ছে কোষ পর্দা, একক পর্দা, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। তারপর হচ্ছে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, দানাযুক্ত সাইটোপ্লাজম আছে, সেই দানাযুক্ত সাইটোপ্লাজমকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। দানাযুক্ত সাইটোপ্লাজমকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। এই যে বলেছি নিউরোপ্লাজম বলা হয়। এবার যদি বলা হয় যে নিউরোপ্লাজম কাকে বলে, নিউরোপ্লাজম হচ্ছে কোষদেহের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। দেখো সাইটোপ্লাজমের নামটা চেঞ্জ হয়ে গেল, কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমটার নাম হয়ে গেল নিউরোপ্লাজম, সেটা হচ্ছে নিউরনের মধ্যে থাকে। আর হচ্ছে নিউক্লিয়াস থাকে বললাম, মাইটোকন্ড্রিয়া থাকে বললাম, এগুলো একদিকে কোষদের মধ্যে কি কি থাকে আলাদা করবে।
কোষদেহ এরকম লিখবে, কোষদেহ, কোষদেহের মধ্যে 1 নম্বর হচ্ছে নিউরোপ্লাজম, 1 নম্বর হচ্ছে নিউরোপ্লাজম। কোষদেহের মধ্যে কি কি থাকে? 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস থাকে। 3 নম্বর হচ্ছে নিজল দানা থাকে, 3 নম্বর হচ্ছে নিজল দানা থাকে। 4 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। 5 নম্বর হচ্ছে গলগি বডি থাকে, গলগি বডি থাকে। তারপর সেন্ট্রোজোম থাকতেও পারে, নাও থাকতে পারে, সেন্ট্রোজোম থাকতেও পারে, নাও থাকতে পারে। সেন্ট্রোজোম থাকলে নিষ্ক্রিয় হবে, কারণ নিউরন বিভাজিত হতে পারে না। যদি বলা হয় কোন কোষ বিভাজিত হতে পারে না, নিউরন, কারণ সেন্ট্রোজোম নিষ্ক্রিয়। সেন্ট্রোজোমটা থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি থাকে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। সেন্ট্রোজোম যদি থাকে তাহলে হচ্ছে ইনঅ্যাক্টিভ। আর কি আছে? আর হচ্ছে নিউরোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, নিজল দানা আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডি আছে, সেন্ট্রোজোম আছে, আর হচ্ছে নিউরোফাইব্রিল আছে, আর হচ্ছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল, এই এতগুলো জিনিস আমরা কোষদেহের মধ্যে দেখতে পেলাম, এতগুলো জিনিস আমরা কোষদেহের মধ্যে দেখতে পেলাম। এবার যদি বলা হয় ডেন্ডন কি? ডেন্ডন হচ্ছে এই এদের কোষপর্দা থেকে, নিউরনের কোষপর্দা থেকে বা নিউরোসাইটন থেকে। যেমন যদি বলা হয় নিউরনের কোষদেহকে কি বলা হয়? নিউরোসাইটন। এটা ছোট 1 নম্বরের প্রশ্ন, যে নিউরনের কোষদেহের অপর নাম কি? নিউরোসাইটন। তাহলে এই যে কোষপর্দা থেকে যে শাখা বেরিয়েছে, এই শাখাগুলো এদের ডেন্ডন বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে ডেন্ডন। এই যে ডেন্ডন, এই যে ডেন্ডন, সাধারণত এই শাখাগুলোকে বলা হচ্ছে, আর এইগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস। ডেন্ডনের মধ্যে এটা অনেকটা ঢুকে এসেছে। এরকম যদি আমরা বড় করে দেখি তাহলে এরকম, এর মধ্যেও নিউরোপ্লাজম আছে, এর মধ্যেও নিউরোপ্লাজম আছে, এর মধ্যেও সাধারণভাবে আমরা নিজল দানা দেখতে পাই, এর মধ্যেও নিউরোফাইব্রিল আছে, ওর মধ্যেও আছে। এইবার কোষদেহ ডেন্ডনের কাজটা কি? ডেন্ডনের কাজ হচ্ছে প্রথম উদ্দীপনা গ্রহণ করে কোষদেহকে দিয়ে দেয়া। ডেন্ডনের এবার কাজটা দেখো, প্রথম যেহেতু উদ্দীপক, এইখান থেকে প্রথম এরা তাপ, একটা হলো তাপ আমাদের হাতে লাগলো, তাহলে প্রথম সেটা গ্রহণ করবে গ্রাহক কোষ। তাহলে ডেন্ডন হচ্ছে গ্রাহক কোষ, ডেন্ডন হচ্ছে গ্রাহক কোষ। তাপ, ডেন্ডন তাপটা নিয়ে কোষদেহকে দিয়ে দেয়, কোষদেহ সেই তাপটা নিয়ে অ্যাকশনকে দিয়ে দেয়, অ্যাকশন এবার সেটা নিয়ে চলে যায় কারকের মধ্যে, কারক এবার সেটা কাজ করে। অর্থাৎ এই যে প্রথমে হচ্ছে, তাহলে কাজ কি? ডেন্ডনের কাজ হচ্ছে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে কোষদেহকে দেয়া, কোষদেহের কাজ হচ্ছে খবর অ্যাকশনকে দেয়া, অ্যাকশনের কাজ হচ্ছে খবর কারকে দেয়া। কারক মানে যে কাজ করে, লাস্টে যে কাজ করবে সেটাকে বলা হচ্ছে কারক, সে কাজ করতে আরম্ভ করবে। এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের নিউরনের বৈশিষ্ট্য। এবং নিউরনের এই যে এতগুলো যে অংশ আছে, এই যে নিউরনের অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তার নাম অ্যাক্সোপ্লাজম। এবার যদি বলা হয় এই অ্যাকশনের মধ্যে আমরা দেখছি লম্বা যে দেহটা, লম্বা যে অংশটা, এটাকে অ্যাকশন বলা হয়। এখান থেকে আরম্ভ হচ্ছে অ্যাকশন হিলক থেকে অ্যাকশন তৈরি হচ্ছে। অ্যাকশনের মধ্যে কি কি অংশ আছে? অ্যাকশনের মধ্যে কি কি অংশ আছে লিখে নাও। অ্যাকশনের মধ্যে কি কি অংশ আছে? অ্যাক্সোপ্লাজম আছে, প্রথম হচ্ছে অ্যাক্সোলেমা, তারপর হচ্ছে অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সোপ্লাজম আছে, তারপর হচ্ছে নিউরিলেমা আছে, নিউরিলেমা আছে, নিউরিলেমা আছে, তারপর হচ্ছে তোমার সুয়ান কোষ আছে, অ্যাক্সোলেমা আছে, অ্যাক্সোপ্লাজম আছে, তারপর হচ্ছে নিউরিলেমা আছে, সুয়ান কোষ আছে, র্যাভিয়ের পর্ব আছে, র্যাভিয়ের পর্ব, র্যাভিয়ের পর্ব আছে, র্যাভিয়ের পর্ব আছে, সাইন্যাপস আছে, সাইন্যাপস। এখানেও অনেকগুলো জিনিস তোমার জানার আছে। অ্যাকশনের মধ্যে এতগুলো জিনিস আমরা দেখতে পাই। এবার তার মধ্যে অ্যাক্সোলেমা কাকে বলে? অ্যাক্সোলেমা হচ্ছে অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হচ্ছে অ্যাক্সোলেমা। সরি, অ্যাক্সোলেমা কাকে বলে? বলছে অ্যাকশনের বাইরের দিকে যে আবরণ আছে, এইটা হচ্ছে অ্যাকশন, এইটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের বাইরের দিকে যে আবরণ আছে, এইটা যদি অ্যাকশন হয়, এই আবরণটাকে আমরা বলছি, এই আবরণটাকে বলছি অ্যাক্সোলেমা, এই আবরণটাকে বলা হচ্ছে অ্যাক্সোলেমা। আমি তাহলে অ্যাকশনেরটা পরবর্তীকালে পরের দিন আমি বলে দেবো, অ্যাকশনের মধ্যে কি কি আছে পরের দিন বলে দেবো, ঠিক আছে? তোমরা এর আগে যেগুলো বললাম পড়াশোনা করবে, আর অ্যাকশনটা আমি পরের দিন বুঝিয়ে দেবো। ওকে, আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা
আরো কিছু জানার থাকে তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বন্ধুরা, পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকন বা ঘন্টাটি ক্লিক করে অল বাটনটি সিলেক্ট করে দেবেন। নমস্কার।